আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। গত ক্লাসে আমরা শেষ করেছি পরিচ্ছেদ ৩। আজকে আমরা পড়ব পরিচ্ছেদ ৪, যেটা হচ্ছে বাকযন্ত্র নিয়ে। বাকযন্ত্র, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হবে স্পিচ অর্গানস। অর্গানস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আর স্পিচ মানে কথা বলতে আমরা যেগুলো ব্যবহার করি। তাহলে স্পিচ অর্গানস, কথা বলার জন্য আমাদের যে অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে বাকযন্ত্র। প্রথমেই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। ধ্বনি জিনিসটা কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিতভাবে জেনেছি যে ধ্বনি হচ্ছে আওয়াজ। ধ্বনিকে আমরা হচ্ছে বর্ণ দিয়ে প্রকাশ করি। তাহলে ধ্বনি হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজ এবং এটাকে আমরা বর্ণ দিয়ে প্রকাশ করি। তাহলে ধ্বনি যে উচ্চারণ হচ্ছে, অনেকগুলো ধ্বনির সমষ্টির মাধ্যমে তৈরি হচ্ছে শব্দ, অনেকগুলো শব্দের সমষ্টির মাধ্যমে আবার তৈরি হচ্ছে বাক্য। তাহলে এই যে প্রসেসিংটা সেটা কিভাবে হচ্ছে, সেটা এই আমাদের বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই হচ্ছে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এই যে দেখো, মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস, এই যে এটা হচ্ছে আমাদের বুকের অংশ। তাহলে এই যে অংশটা এখানে হচ্ছে ফুসফুস। তাহলে বলছে মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে একদম এই যে ওষ্ঠ আমাদের ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এখানে যতগুলো নাম দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। বাকযন্ত্রের প্রতিটি অংশ নিচের ছবিতে দেখানো হলো এবং এগুলোর সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলো। তাহলে বলা হচ্ছে যে বাকযন্ত্রের একটা মানে আমাদের এই যে এখানে নিচে যে ছবিটা দেওয়া আছে সেটা কিসের ছবি, সেটা হচ্ছে বাকযন্ত্রের ছবি, এবং এরপরে এই ছবিটা দেওয়ার পরে এগুলোর সংক্ষিপ্ত পরিচয় ধারাবাহিকভাবে এখানে দেওয়া হয়েছে। তাহলে চলো যে আমরা ছবিটা একটু ক্লিয়ারলি দেখি। ছবিটা যদি আমরা আরেকটু জুম করে দেখি তাহলে আমরা দেখব এই যে দেখো বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ। এটা কি, এই যে ফুসফুস, এখান থেকে বাতাসের সৃষ্টি হয় এবং ধ্বনি উৎপাদন হয়। এই যে ফুসফুস থেকে যখন বাতাস বের হয় তখন কিন্তু এই যে বিভিন্ন এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে না, নাসিকা গহ্বর, তারপর হচ্ছে দন্তমূল, দাঁতের যে মূল, নাসারন্ধ্র, নাকের যে ছিদ্র, তারপরে হচ্ছে ওষ্ঠ মানে আমাদের ঠোঁট, তারপর হচ্ছে দাঁত, জিভ, নিচের চোয়াল, মুখের ভেতরের অংশ, শ্বাসনালী, শ্বাস নেওয়ার যে নলটা, খাদ্যনালী যেটা দিয়ে আমাদের খাদ্য যায়, ষড়যন্ত্র, অধিজিহ্বা, গল বিলীয় গহ্বর, তারপর হচ্ছে আলজিভ, কোমল তালু, শক্ত তালু, এই সব কিছুকে মানে কিন্তু স্পর্শ করে তারপরে মুখ দিয়ে যে বাতাসটা বের হয় তার মাধ্যমেই উৎপন্ন হয় ধ্বনি। তাহলে আমরা ছবিটা দেখলাম। এখন এটার যে সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত এখানে দেওয়া নেই, কারণ এখানে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে, যতটুকু তোমাদের জানা দরকার ততটুকু দেওয়া হয়েছে। আর বিস্তারিত হচ্ছে তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যখন যাবে তখন হয়তো তোমরা জানবে। তাহলে এখন যেই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এগুলোই আমরা একটু দেখব। এই যে দেখো, ফুসফুস, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। আমরা সবাই জানি আমরা যে শ্বাস নিই সেটা হচ্ছে এই যে আমরা যে শ্বাস গ্রহণ করছি এটা হচ্ছে অক্সিজেন, এবং আমরা যখন শ্বাসটা বের করছি এরকম করে যখন আমরা শ্বাসটা ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়, তার মানে
কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হচ্ছে। তোমরা যদি তোমাদের যে হাত সেটা যদি তোমরা মুখের সামনে রাখো তাহলে দেখবে আমি যখন কথা বলছি আমার মুখ থেকে কিন্তু বাতাস বের হচ্ছে এবং এটার মাধ্যমেই মূলত ধ্বনির সৃষ্টি হচ্ছে এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তাহলে বলা হচ্ছে যে ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ করে মানে অক্সিজেন গ্রহণ করে এবং ত্যাগ করে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং এই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমেই মূলত ধ্বনি উৎপন্ন হয়। তারপরে আছে শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিভর নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। শ্বাসনালী যেটা দিয়ে আমরা শ্বাস নিই, ফুসফুস থেকে কি করে বাতাসটা যে উৎপন্ন হয় সেটা শ্বাসনালী হয়ে মুখ বিভর এবং নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে, মানে নাকের ভিতর দিয়ে বের হয়ে আসে। তার পরের অংশে আছে হচ্ছে ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু ওই যে আমাদের জীবনে যে মানুষ আমাদেরকে ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্র না, এটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের একটা অংশ যেটা হচ্ছে ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে। তো এই যে শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান, শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান মেরুদণ্ডের 4, 5, 6 নং অস্থির পাশে মানে হাড়ের পাশে থাকা এই অংশটি নলের মতো। বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। অধিজিহ্বা স্বররন্ধ্র ধ্বনিদ্বার প্রবৃত্তি হচ্ছে কি ষড়যন্ত্রের অংশ। অধিজিহ্বা আমরা অনেক সময় মনে করি আলজিহ্বা এবং অধিজিহ্বা দুইটা এক জিনিস, কিন্তু না। আলজিহ্বা হচ্ছে আমরা মুখটা যখন হা করব তখন এই যে আমাদের দেখা যায় ছোট্ট একটা মাংস পিণ্ডের মতো ঝুলন্ত অংশ দেখা যায়, সেটা হচ্ছে আমাদের আলজিভ। আর অধিজিহ্বা হচ্ছে এটা আরেকটু ভিতরের অংশে, একদম জিহ্বার শেষ অংশে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তাহলে এটা হচ্ছে অধিজিহ্বা, স্বররন্ধ্র এবং ধ্বনিদ্বার, ধ্বনি বের হওয়ার যে রাস্তাটা, তাহলে ইত্যাদি হচ্ছে ষড়যন্ত্রের অংশ। তাহলে ষড়যন্ত্রের অবস্থানটা কোথায়? শ্বাসনালীর একদম উপরের অংশে। এই যে এইখানের যে চিত্রটা সেটা যদি তোমরা একটু দেখো তাহলেই দেখতে পাবে। এই যে দেখো ষড়যন্ত্র, এটা হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে ষড়যন্ত্র, এটার অবস্থান কোথায়? এই যে শ্বাসনালী, দেখেছ? তাহলে এটাই বলা হচ্ছে যে শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান। এবং এটা ষড়যন্ত্রের অংশ কি কি? ষড়যন্ত্রের অংশ হচ্ছে অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার প্রভৃতি হচ্ছে ষড়যন্ত্রের অংশ। তারপরে হচ্ছে জিভ। মুখ গহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। মুখ গহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ। এই অংশটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে বাকযন্ত্রের কোন অঙ্গ প্রত্যঙ্গটা সবচেয়ে সক্রিয়, সেটা হচ্ছে জিভ। তোমরা জেনে থাকবে যে তোমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছো তোমাদের জানার কথা যে আমাদের ধর্মে আছে যে যারা মিথ্যে কথা বলবে তাদের হচ্ছে জিভ কেটে দিতে হবে, কারণ জিভ যদি না থাকে তাহলে কেউ কথা বলতে পারে না। তোমরা এটাও লক্ষ্য করবে যে কারোর হচ্ছে জিভ যদি ছোট থাকে তাহলে কিন্তু তার মানে কথাটা স্পষ্টভাবে আসে না, একটু মনে হয় যেন নাকে বেঁধে বেঁধে আসছে কথাটা, এরকম মনে হয়। তাহলে জিভ হচ্ছে সবচেয়ে সক্রিয় একটা প্রত্যঙ্গ। জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য হয়। মাত্র যে কথাটা বললাম, অনেকের জিভ ছোট হয় আবার অনেকের ঠিকঠাক থাকে। তো জিভের এই যে উচ্চতা, তারপর যে সামনে পিছনের অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শ, মানে জীব যে স্পর্শ করে আমরা যখন কথা বলি তখন আমাদের দাঁতের সঙ্গে জিভের লাগে, বা হচ্ছে তালুর সঙ্গে লাগে, মূর্ধার সঙ্গে লাগে, মুখ মানে আমাদের বাকযন্ত্রের বিভিন্ন অংশের সঙ্গে কিন্তু জিভের স্পর্শের ফলে আমাদের ধ্বনি যে তৈরি হয় সেটার মধ্যে বৈচিত্র্যতা আসে। তাহলে আমাদের বাকযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটা? সেটা হচ্ছে জিভ। তারপরের অংশে আছে আলজিভ, যেটার কথা বললাম যে আমরা যখন মুখটা হা করব তখন আমরা দেখব একটা ঝুলন্ত অংশ একদম দেখা যাচ্ছে পেছনের দিকে, সেটা হচ্ছে আলজিভ। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ।
ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। এর ফলে নাসিক্য ধ্বনি মানে যেই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের মনে হয় যে নাকে বেঁধে আসছে, যেমন ও, ইও, এইগুলো হচ্ছে কি নাসিক্য ধ্বনি। তাহলে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, ফলে কি তৈরি হয়? নাসিক্য ধ্বনি তৈরি হয়। তারপরের অংশে আছে হচ্ছে তালু। মুখ বিভরের ছাদকে বলা হয় তালু। আমরা যখন হা করব, এই যে আমাদের যে উপরের অংশটা, এই যে আমাদের উপরের অংশটা, এটা হচ্ছে ছাদ, মানে জিহ্বার যে উপরের অংশটা, যেটা শক্ত যে অংশটা, মুখে হাত দিলে তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে তালু। এটাকে বলা হচ্ছে মুখের ছাদ। তাহলে মুখের ছাদকে কি বলা হয়? তালু। তালুর থাকে দুটি অংশ, কোমল তালু এবং শক্ত তালু। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে। কোমল তালু এবং জিভ মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। কোমল তালু এবং জিভ মূলের অংশে কি তৈরি হয়? কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত যে অংশটা, সেটাকে বলা হয় শক্ত তালু। তারপরে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে অংশটার নাম, সেটা হচ্ছে মূর্ধা। শক্ত তালু এবং উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে, মানে উপরের দিকের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে মূর্ধা। কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভ মূর্ধাকে স্পর্শ করে। কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। এখানে যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, আরও ক্লিয়ার হবা। সেটা হচ্ছে আমরা যখন ট বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করব, দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তোমরা এগুলো আমার সঙ্গে উচ্চারণ করো, তাহলে তোমরা দেখবে যে তোমাদের জিভটা কিন্তু দাঁতের সঙ্গে গিয়ে লাগছে, বা উপরের যে অংশটা, সেটাকে কিন্তু স্পর্শ করছে। তাহলে কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। ট, দেখো জিভটা উল্টিয়ে উপরের তালুর সঙ্গে গিয়ে লাগছে, মানে আমাদের মুখে যে ছাদটা, সেখানে কিন্তু গিয়ে লাগছে। তাহলে এগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন কি ধ্বনি উৎপন্ন হবে? সেটা হচ্ছে স্পর্শ, মানে মূর্ধন্য ধ্বনি, যেটাকে আমরা বলবো মূর্ধন্য ধ্বনি, সেটা উৎপন্ন হবে। আচ্ছা, কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। ব্যঞ্জনধ্বনি, এটার উদাহরণ যদি তোমাদেরকে দিই, কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। এটার উদাহরণ যদি দিই, তোমরা একটু ক্লিয়ার হবা। সেটা হচ্ছে আমরা যখন ট বর্গীয় যেই বর্ণগুলো উচ্চারণ করব, তখন তোমরা আমার সঙ্গে উচ্চারণ করবে, তোমরা বুঝতে পারবে। দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা উল্টিয়ে কিন্তু উপরের অংশে গিয়ে লাগছে। এটাকেই বলা হচ্ছে মূর্ধা। কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। তারপরে দন্তমূল এবং দন্তমূল মানে হচ্ছে দাঁতের মূল, মানে হচ্ছে দাঁতের মূল যে গোড়াটা, এবং দাঁতের গোড়ার নাম দন্তমূল। উপরের পাটির দন্তমূল এবং দাঁতের সঙ্গে জিভের স্পর্শে কিছু ধ্বনি উৎপন্ন হয়। তোমরা দেখবা কিছু ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কিন্তু জিভটা দাঁতে এসে লাগছে, দাঁতের গোড়ার সঙ্গে, দাঁতের উপরের অংশে মাড়ির দিকে, বা হচ্ছে দাঁতের সঙ্গে এসে স্পর্শ করছে। তাহলে দন্তমূল বা দন্তের সঙ্গে, মানে দাঁতের সঙ্গে জিভের স্পর্শে কিন্তু কিছু ধ্বনি উৎপন্ন হয়। তারপরে আছে উষ্ঠ। উষ্ঠ হচ্ছে কি? ঠোঁট। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম উষ্ঠ। এটাও খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য, যে বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ কোনটা? ঠোঁট। আর বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটা? সেটা হচ্ছে জিভ।
তাহলে ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত বিবৃত এই দুই ভাগে ভাগ করা যায়। এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ঠোঁট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আছে যে ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত বিবৃত এই দুই ভাগে ভাগ করা যায়। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আসলে সংবৃত এবং বিবৃত এই জিনিসগুলো কি? সংবৃত, এটা তোমরা মনে রাখবা যে সংবৃত স কথাটা আছে সংকোচন করে, মানে কোনো ধ্বনি উচ্চারণ করার সময় মুখ বেশি খুলতে হয় না, একটু খুললেই হয়। এটার উদাহরণ হচ্ছে ইলিশ। আমরা যখন বলবো ইলিশ তখন কিন্তু আমাদের মুখ খুব বেশি খুলতে হচ্ছে না। বিবৃত, বিবৃত মানে হচ্ছে মুখটাকে একটু বেশি করে খুলতে হয়। বি মানে বেশি, এরকম করে মনে রাখবে। আর সংবৃত মানে হচ্ছে সংকোচন, এটাকে কম। আর হচ্ছে বিবৃত বেশি, এইভাবে মনে রাখবে। বিবৃত এখানে দেখো, এখানে আম, আমরা যখন এরকম করে উচ্চারণ করি তখন কিন্তু মুখটাকে একটু বেশি করে খুলতে হয়। তাহলে যেই স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ একটু বেশি করে খুলতে হয় সেটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি, এবং যেটা উচ্চারণ করার সময় কম খুলতে হয় সেটা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। নাসিকা, মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। মানে হচ্ছে মুখ গহ্বরের তো বিভিন্ন অংশ, বিভিন্ন প্রত্যঙ্গ ব্যবহার হয়ে ধ্বনি উৎপন্ন হচ্ছে, তো সেই সাথে নাক বা নাকের ছিদ্র দিয়েও কিছু কিছু ধ্বনি উৎপন্ন হয়, এটা এখানে বলা হচ্ছে। তো এই অংশে মূলত তোমাদের যে বাকযন্ত্রের যে চ্যাপ্টারটা, এটা আগে অনেক বিশদ আকারে ছিল, কিন্তু বর্তমান সিলেবাস অনুযায়ী এইটাকে অনেকটাই সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। মানে তোমাদের যতটুকু এই পর্যায়ে জানা দরকার ততটুকুই দেওয়া হয়েছে। আশা করি এতক্ষণ যা আলোচনা করেছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং বোঝার চেষ্টা করেছো। এখন নিচের অংশে তোমরা দেখো আমাদের জন্য অনুশীলনী দেওয়া আছে। আমরা দেখব যে আমরা আসলে অনুশীলনীর কয়টা প্রশ্ন আমরা আনসার করতে পারছি। প্রথম প্রশ্ন, কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ, যকৃৎ। তোমরা কি ওই যে ছবিটা আমরা দেখেছিলাম প্রথমে, ছবিটার দিকে একটু লক্ষ্য করো, তোমরা কি সেখানে পিত্তকোষ, যকৃৎ এবং পাকস্থলী এই নামগুলো পেয়েছো? না, আমরা এই নামগুলো তখন পাইনি। তাহলে বাকযন্ত্রের অংশ এই তিনটা হবে না, হবে কি? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখ বিভর, তালু। ক এবং খ উভয়ই। ফুসফুস থেকে বাতাস কিসের মাধ্যমে বের হয়? আমরা কিন্তু পড়েছি যে নাসারন্ধ্র এবং মুখ বিভর দুইটা দিয়েই বের হয়। তাহলে আমাদের উত্তর হবে ঘ, ক এবং খ উভয়ই। 3 নাম্বার প্রশ্ন, বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ কোনটা? বাইরের অংশ হচ্ছে ঠোঁট, মানে হচ্ছে ওষ্ঠ। তাহলে ওষ্ঠ কত নাম্বার অপশনে আছে? 4 নাম্বারে ওষ্ঠ। তারপরে আমাদের 4 নং প্রশ্ন, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিভ। তাহলে উত্তর ঘ। 5 নং প্রশ্ন, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সেটা কি হবে? উপরের অংশে, কারণ এটাকে বলা হয় কি? মুখের ছাদ। তালুকে বলা হয় মুখের ছাদ। এখন আমাদের 6 নাম্বার প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে, জিভ তালুতে স্পর্শ করলে, ঠোঁটের ফাঁকা কম বেশি হলে, জিভ মূর্ধায় স্পর্শ করলে। আমরা আলজিভ যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা এই অংশটা পড়েছি। এই যে দেখো, এই যে অংশটার মধ্যে বলা হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে আমরা এখানে কি পেয়েছি? যে আলজিভ নিচে নেমে এলে বাতাস তখন মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে নাক দিয়ে বের হয়, ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়।
তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের 6 নং প্রশ্ন, 6 নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার কী হতে পারে। 6 নং যে প্রশ্নটি সেটির আনসার হচ্ছে ক, আলজিব নিচে নেমে এলে। তাহলে এই ছিল আমাদের পরিচ্ছেদ 4 বাকযন্ত্র। কিছুক্ষণের জন্য আমাদের মনে হয়েছে যে আমরা মনে হয় বায়োলজি ক্লাসে ঢুকে পড়েছি, কিন্তু না, বায়োলজি ক্লাসে আমরা ছিলাম না, আমরা তখন ছিলাম বাংলা ব্যাকরণ ক্লাসে। আসলে বিজ্ঞান হচ্ছে আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে বিজ্ঞানকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না, যার জন্য বাংলা ব্যাকরণেও আমাদের বিজ্ঞানের অংশ পড়তে হলে। আজকে পরিচ্ছেদ 4 আমরা শেষ করলাম। এখন আমরা পড়ব পরিচ্ছেদ 5। যেহেতু পরিচ্ছেদ 4 ছোট ছিল এবং খুবই সংক্ষিপ্ত একটি পরিচ্ছেদ ছিল, তো আমরা আজকে পরিচ্ছেদ 5ও ইনশাল্লাহ শেষ করব। পরিচ্ছেদ 5। পরিচ্ছেদ 5-এ কী রয়েছে? ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণ দুইটা শব্দই আমাদের কাছে খুব পরিচিত। ধ্বনি নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি যে ধ্বনি হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজ, আর ধ্বনিকে আমরা বর্ণ দিয়ে প্রকাশ করি। প্রথম লাইনেই যদি দেখো তাহলে দেখবে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমরা বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা বাক্য দিয়ে কথা বলি। তো এই বাক্যগুলো কিসের সমন্বয়ে তৈরি হয়? সেগুলো শব্দের মাধ্যমে তৈরি হয়। আর এই শব্দের যেই একক অংশ, এগুলোকে আমরা যখন একটা শব্দকে ভাঙবো, সেগুলো তখন আমরা কি পাবো? বর্ণ পাবো। আর এই বর্ণগুলো কিসের রূপ? ধ্বনির রূপ। মানে ধ্বনি হচ্ছে আওয়াজ, যেটা আমাদের মুখ থেকে আসে, যে আওয়াজটা আমরা শুনতে পাই, এবং এটা যখন এই ধ্বনিটাই যখন আমরা লিখি সেটা কিন্তু আমাদের তখন আমরা চোখে দেখি, তখন সেটা বর্ণ হয়ে যায়। তাহলে দেখো, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এই দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনিগুলো কি কি? ই, এ, এ, এই যে স্বরয়, এটার সাথে জফলা এবং আকার, এটা হবে এ। তাহলে ই, এ, অ, আ, উ, উ, এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। তাহলে আমরা কি পেলাম? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। তাহলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি রয়েছে 37টি। এখন মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এগুলো যে 30টি, এর মধ্যে দেখো এই যে প, ভ, ব, ভ, এগুলোর নিচে একটা হস চিহ্ন দেওয়া আছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বর্ণগুলোর নিচে কেন হস চিহ্ন দেওয়া আছে? হস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এগুলো পুরোপুরি উচ্চারিত হবে না, এগুলো এরকম অর্ধেক উচ্চারণ হবে। যেমন প, ভ, ব, মানে এই রকম করে অর্ধেক অর্ধেক উচ্চারণ হবে, পুরোপুরি হবে না, সেজন্য হস চিহ্ন দেওয়া আছে। তো এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। তৃতীয় বন্ধনী, এই যে বর্ণগুলোকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। তাহলে এই তৃতীয় বন্ধনী দিয়ে কি বোঝাচ্ছে? ধ্বনি বা উচ্চারণটাকে নির্দেশ করছে। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে বলে স্বরধ্বনি। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মানে বাতাস মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা যদি আমরা আরেকটু আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ মানে বায়ু মুখের কোথাও বাধা পায় না, কোনো অংশে বাধা পায় না, ডিরেক্ট বাইরে চলে আসে, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস আমাদের মুখের বিভিন্ন অংশে বাধাগ্রস্ত হয় সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, কয়টি, এগুলো আমরা জানলাম।
তারপরে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনি হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজ এবং এটাকে যখন আমরা লিখি তখন সেটা বর্ণ হয়ে যায়। এজন্য বলা হচ্ছে ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। যেটা আমরা কানে শুনছি যে আওয়াজটা, সেটাকে যখন আমরা লিখব সেটা আমাদের চোখের দেখার বিষয়ে পরিণত হয়। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। ধ্বনির বিভাজন অনুযায়ী মানে ধ্বনির যে ভাগ অনুযায়ী, মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এই যে ধ্বনির বিভাজন, এগুলো অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা, বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কতটি? 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। নিচে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর কি বলা হচ্ছে? মূল বর্ণগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে বিভক্ত। মূল বর্ণগুলো, এই যে 50টা বর্ণমালা আছে, এগুলো দুইটা অংশে বিভক্ত, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণ হচ্ছে 11টি। আবার মৌলিক স্বরধ্বনি কয়টি? যদি বলে স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি হবে 7টি আর স্বরবর্ণ 11টি। তারপর আসছে ব্যঞ্জন বর্ণ। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি আর মৌলিক না, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ যখন বলবে তখন হবে 39টি, আর মৌলিক যখন বলবে মৌলিক ব্যঞ্জন ধ্বনি তখন হবে 30টি। আচ্ছা, এখন আমরা দেখব কার বর্ণ। দেখো কার বর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এগুলোর নাম কার বর্ণ। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ওকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, উকার, ঔকার, এগুলো কি কার বর্ণ। তাহলে আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি, একটা কোথায় গেল? এটা আমাদের মনে হতে পারে। তাহলে আমরা বলবো যে এই যে 10টা স্বরবর্ণে যে কারবর্ণ রয়েছে, একটার নেই, সেটা হচ্ছে স্বরয়। এটার আসলে কোনো কারবর্ণ হয় না, এটা স্বতন্ত্র থাকে, এটা একক। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই, এগুলো ব্যঞ্জন বর্ণের আগে। তারপর আছে কার বর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কার বর্ণ। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ওকার, দীর্ঘ ওকার, ঋকার, একার, ঐকার, উকার, ঔকার, এগুলো হচ্ছে কার বর্ণ। কার বর্ণ কয়টি? 10টি। তাহলে আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি। তাহলে 11টি যদি হয়, তাহলে কার বর্ণ তো 11টা হওয়ার কথা, 10টা কেন? এটার কারণটা আমরা পিছনেই দেখব। কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই, মানে এগুলো নিজে নিজে ব্যবহার হতে পারে না। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপর, নিচে বা উভয় দিকে যুক্ত হয়, তারপরে হচ্ছে এগুলো ব্যবহার করি আমরা। কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ হস্যচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। এই যে অ, এটার কোনো কার বর্ণ নেই, এজন্য হচ্ছে কার বর্ণ 10টি। এই যে শেষের লাইনটা, এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্যচিহ্ন যদি না থাকে, তাহলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। এখন আমরা দেখব অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। অনুবর্ণের মধ্যে কি কি আছে? ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ফলা,
ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। তাহলে আমরা যদি ফলাগুলোকে দেখি, আমরা দেখব নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। এটাকে মনে রাখার একটা টেকনিক আছে। তোমরা একটা বাক্য মনে রাখবা, সেটা হচ্ছে জরল নবম শ্রেণীতে পড়ে। জরল নবম শ্রেণীতে পড়ে। জ র ল ন ব ম। এই যে জরল এবং নবম, এই দুইটা শব্দ যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই যে ফলাগুলোতে আর কোনো ভুল হবে না। জরল নবম শ্রেণীতে পড়ে, এটা তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের খুব সহজে মনে থাকবে যে আসলে ফলাগুলো কি কি। জ র ল ন ব ম। ঠিক আছে। তারপরে দেখো রেফ। র এর একটি অনুবর্ণ হচ্ছে কি? রেফ। র এর একটি অনুবর্ণ রেফ। অনুবর্ণ কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। তাহলে র এর অনুবর্ণ কি? রেফ। বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বলে বর্ণ সংক্ষেপ। যেমন এই যে দেখতে পাচ্ছ, সবটা কিন্তু লেখা নেই। যেমন ও, দ, দন্ত ন, ম, এগুলোকে কিন্তু মানে পুরোপুরি যে শব্দটা, বর্ণটা, সেটা কিন্তু দেওয়া নাই। এজন্য যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এটাকে বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। এছাড়া খণ্ডত বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে যুক্তবর্ণের অংশটা। যুক্তবর্ণ। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম, স্বচ্ছ এবং অস্বচ্ছ। তাহলে কি বলছে? যে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো চেনা যায়, কখনো চেনা যায় না। তো যেগুলোকে চেনা যায় সেগুলো হচ্ছে স্বচ্ছ, এবং যেগুলোকে চেনা যায় না সেগুলোকে বলা হচ্ছে অস্বচ্ছ। আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে স্বচ্ছ যুক্তবর্ণ, যেগুলোকে আমরা সহজে দেখেই বুঝতে পারি আসলে কোন দুইটা বর্ণ যুক্ত আছে। তাহলে দেখো এখানে ক আর ট, প্রথমটা আমরা সহজেই বুঝতে পারছি, এখানে ক এবং ট সংযুক্ত আছে। তারপর এই যে এখানে যেগুলো দেওয়া আছে, এই যে লাইনগুলোতে যেগুলো দেওয়া আছে, সেগুলো সহজেই আমরা বুঝতে পারি যে আসলে কিসের সাথে কি যুক্ত করা আছে। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি যে অস্বচ্ছ যুক্ত বর্ণ, সেগুলো সবগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি না যে আসলে কোনটা হতে পারে। এগুলো হচ্ছে আমরা এগুলোকে সহজে চিনতে পারি না, সেজন্য এগুলো হচ্ছে অস্বচ্ছ। এই যে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আচ্ছা, এই যে এটা দেখো মূর্ধন্য ষ আর ইয়, মানে আমরা সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এখানে মূর্ধন্যর সাথে ইয় যুক্ত করা আছে, কিন্তু আসলে না, এখানে হচ্ছে মূর্ধন্যর সাথে মূর্ধন্য যুক্ত করা আছে। তাহলে এই অংশগুলো তোমরা খুব মনোযোগের সাথে দেখবে, কারণ এইখান থেকেই তোমাদের কিন্তু এমসিকিউ দিয়ে দিবে। তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে তোমরা এই যুক্ত বর্ণগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কোনটার সাথে কোনটা আছে সেটা আর তোমাদের প্যাচ লাগবে না। ঠিক আছে, এখন আমরা স্বচ্ছ যুক্তবর্ণ, অস্বচ্ছ যুক্তবর্ণ দেখলাম। তারপর আমাদের জন্য দেওয়া আছে সংখ্যাবর্ণ। তারপরে কি আছে? সংখ্যাবর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে। কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলো কি? সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ কয়টি? সংখ্যাবর্ণ হচ্ছে 10টি। তাহলে আমরা যেই পরিচ্ছেদটা সেটা পড়ে ফেললাম। এখন আমরা আমাদের জন্য যে অনুশীলনীগুলি দেওয়া আছে, অনুশীলনীর প্রশ্নগুলো দেখব। এখন আমরা দেখব আমাদের জন্য অনুশীলনীতে যেই 10টা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারছি কিনা। তাহলে প্রথম প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা পড়েছি 7টি।
কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? আমরা পড়েছি যে যেগুলো মুখ গহ্বরে বাধা পায় সেটা হচ্ছে স্বরধ্বনি, আর যেটা পায় না সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে আমাদের উত্তর হবে খ, ব্যঞ্জনধ্বনি। 3 নং প্রশ্নে যদি আমরা একটু লক্ষ্য করি, ধ্বনির প্রতীককে বলা হয়, ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। তারপর আমাদের 4 নাম্বার প্রশ্ন, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অ, আ, ই, উ। তাহলে আমরা কি পড়েছি? যে ব্যঞ্জনের সঙ্গে যদি কার বর্ণ আর হর্ষ চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নিব সেখানে অ আছে। তাহলে আমাদের উত্তর হবে ক। 5 নং প্রশ্ন, এই যে যুক্ত বর্ণটা আমি দেখিয়েছিলাম সেটাই এখানে আছে, যে মূর্ধন্য ষ, আর এখানে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে হচ্ছে একটা ইও আছে, কিন্তু এখানে ইও নাই। এটার মানে হচ্ছে মূর্ধন্য ষ যুগ মূর্ধন্য। তাহলে এই যুক্ত বর্ণটি কি দিয়ে তৈরি? অপশন গ। 6 নং প্রশ্নে বলা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। তাহলে কার বর্ণ কোন অপশনে আছে? অপশন কতে আছে। তারপরে 7 নং প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি বলতো? অপশন খ, অনুবর্ণ। তারপরে 8 নং প্রশ্ন, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ, অস্বচ্ছ, কার ফলা, স্বচ্ছ যুক্ত, অস্বচ্ছ উন্মুক্ত। তাহলে আমরা পড়েছি যে স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ 2 ধরনের হয়, স্বচ্ছ এবং অস্বচ্ছ। তাহলে আমাদের উত্তর হবে ক। 9 নং প্রশ্নে আছে বাংলা 9 নং প্রশ্নে আছে বাংলা কার বর্ণের সংখ্যা। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। 10 নং প্রশ্নে বাংলা সংখ্যা বর্ণ কয়টি? সংখ্যা বর্ণ আমরা একদম শেষে যে অংশটা পড়েছিলাম যে সংখ্যা বর্ণ হচ্ছে 10টি। তাহলে আজকে আমরা কি কি শেষ করলাম? আমরা আজকে শেষ করলাম পরিচ্ছেদ 4 বাকযন্ত্র এবং পরিচ্ছেদ 5 ধ্বনি এবং বর্ণ। এই 2টা পরিচ্ছেদের অনুশীলনীমূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলো সহ। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সাথে করেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।